নমস্কার বন্ধুরা। দেশে কি মোদি রাজত্বের অবসান হতে চলেছে? অর্থাৎ দেশে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি এবং তার সহযোগী অমিত শাহের যে রাজত্বকাল গত 11 বছর ধরে চলে আসছে, সেই রাজত্বকালের কি অবসান হতে চলেছে? অর্থাৎ দেশে কি নতুন কেউ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পাবেন আগামী দিনে? কেন? কারণ হলো সংঘের ভেতরে অর্থাৎ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং বিজেপির ভেতরে নাকি জোর তর্ক বিতর্ক শুরু হয়েছে ভেতরে আভ্যন্তরীণ, যে নরেন্দ্র মোদীর চেহারাকে সামনে রেখে এখন আর বিজেপিকে বেশি দূর এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। শুধু তা না, নরেন্দ্র মোদীর জায়গাতে অমিত শাহকেও নাকি এখন আর বেশি কাজে লাগিয়ে দলকে সামনের দিকে এগোনো সম্ভব হবে না। তার ফলে নেতৃত্বে এখন পরিবর্তন আনতেই হবে। বিশেষ করে এমনিতেই তো আপনারা জানেন যে এটা সংঘ অনেক দিন ধরেই আপনার জিদ করে আছে যে আগামী সেপ্টেম্বর মাসে নরেন্দ্র মোদীর 75 বছর পূর্ণ হলে তিনি পদ ছেড়ে দেবেন। তার জায়গাতে নতুন কাউকে সংঘ তার পছন্দ মতন কাউকে বসাবে। অবশ্যই সংঘের পছন্দের মধ্যে অমিত শাহ নাই, এটা সবাই জানে ভালো করে। কিন্তু অপারেশন সিন্দুরের পরে যেভাবে নানান দিক থেকে প্রশ্ন বানে নরেন্দ্র মোদীকে জর্জরিত করা হচ্ছে, তাতে নরেন্দ্র মোদীর ইমেজ অনেক ডাউন হয়েছে, এখন সবাই মানছে। কিছুদিন আগে পর্যন্ত যারা মোদীর কট্টর অনুগামী হিসেবে পরিচিত ছিল, কট্টরভাবে যারা মোদীকে সমর্থন করত এবং নিজেদেরকে অন্ধভক্ত বলে নিজেরাই নিজেদেরকে পরিচয় দিত, তারাও এখন বলছে যে না, এখন আর সবকিছু ঠিকঠাক ভাবে চলছে বলে মনে হচ্ছে না। ঘরোয়াভাবে তারা অনেকেই বলছেন যে সিজ ফায়ারটা তারা মন থেকে মেনে নিতে পারেননি। এরপরে বিরোধীরা যেভাবে সিজ ফায়ারকে নিয়ে প্রশ্ন তুলছে এবং এই প্রশ্নগুলো সোশ্যাল মিডিয়াতে এমনভাবে ছড়িয়ে পড়ছে, দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে বিজেপি গত 10 বছর মানে লোকসভা নির্বাচন পর্যন্ত বিজেপির ছেলে মেয়েরা ব্যাপক আক্রমণাত্মক ভঙ্গিমাতে বিরোধীদেরকে আপনার কুপকাত করার চেষ্টা করত, তারা যখন দেখছে এখন যে মোদির ইমেজকে ডাউন করার জন্য বিরোধীরা প্রশ্ন করছে, তখন তারা কিন্তু খুব একটা প্রতিহত করছে না। একটা ক্ষুদ্র একটা অংশকে বাদ দিলে বাদ বাকি বিশাল অংশ কিন্তু একরকম চুপ হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ার দিকে যদি ভালো করে তাকান আপনারা, যদি একটু ভালো করে খেয়াল করেন, তাহলে দেখবেন যে মোদির পক্ষে অমিত শাহের পক্ষে খুব ছোট্ট একটা অংশ, ক্ষুদ্র একটা অংশ, অল্প কিছু ছেলে মেয়ে, অল্প কিছু লোক, তারা এখনো সেই উগ্রভাবেই তারা প্রচার করে। হতে পারে তাদের ব্যক্তিগত লাভালাভের ব্যাপার ট্যাপার থাকতে পারে, হিসাব নিকাশ থাকতে পারে, কার জীবনে কি আছে কে জানে বা। কিন্তু বেশিরভাগ বিজেপি কর্মী সমর্থক কিন্তু এখন আর সেই অ্যাগ্রেসিভ ভঙ্গিমাতে নাই। কেন নাই? তাদের মধ্যে একটা অংশ এখনো যোগী আদিত্যনাথকে সমর্থন করেন। তাদের মধ্যে অনেককে সোশ্যাল মিডিয়াতে লিখতে দেখেছি এই অপারেশন সিন্দুরের পরে যে এখন সময় এসেছে যোগী আদিত্যনাথকে প্রধানমন্ত্রী করার। এরাই কিন্তু কদিন আগে পর্যন্ত মোদির বন্দনা করত, এখন তারা বলছে যে আদিত্যনাথকে আনা উচিত। হ্যাঁ, এটা ঠিক যে নীতিন গাডকারির পক্ষে এইরকম কোনো প্রচার, ব্যাপক কোনো প্রচার দেখা যায় না। এটাও ঠিক রাজনাথ সিং এর পক্ষেও তেমন কোনো প্রচার দেখা যায় না। বিজেপির ভেতরে, আরএসএস এর ভেতরে একটা ছোট্ট অংশ বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবে সঞ্জয় যোশীকে চায়, কিন্তু বিরাট কোনো অংশ তার পক্ষে কথা বলে না। কিন্তু এটা ঠিক যে বিজেপির মধ্যে একটা বিরাট অংশ আছে যারা মোদীকেও সমর্থন করতো, আবার যোগীকেও সমর্থন করে। তাদের মধ্যে এখন বিরাট অংশ হয়ে গেছে যারা যোগীকে চায় প্রধানমন্ত্রী পদে দেখতে। সংঘ যোগী আদিত্যনাথকে ততটা চায় না, কারণ আদিত্যনাথ সংঘের ভেতর থেকে আসেনি, তিনি সংঘের স্বয়ংসেবক ছিলেন না, প্রচারক তো ছিলেনই না। তো তার কারণে সংঘের মধ্যে যোগী আদিত্যনাথকে নিয়ে মতান্তর আছে, মতভেদ আছে। একদল মনে করে যোগী আদিত্যনাথ হিন্দুত্বের পোস্টার বয় এবং তিনি কট্টর হিন্দুত্ববাদী, সুতরাং তাকে সামনে আনলে পরে এতে হিন্দুত্ব ভাবনাটা আরো মজবুত হবে।
আবার আরেকটা অংশ মনে করে আদিত্যনাথ সংঘের বাইরের লোক, তাকে এনে যদি বেশি ক্ষমতা দিয়ে দেওয়া হয় তাহলে আগামী দিনে তিনিও মাথা ব্যথার কারণ হবেন সংঘের জন্য। এই কারণে ওই অংশটা আবার আদিত্যনাথের নামের ক্ষেত্রে বিরোধিতা করে। ফলে এই একটা ব্যাপার রয়েছে। এছাড়া আদিত্যনাথের ক্ষেত্রে সংঘের বাইরেও সার্বিকভাবে যদি দেখা যায় তাহলে দুইটা মতামত রয়েছে। এক অংশের মত মনে করে আদিত্যনাথ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভীষণ সাহসী, যখনই যেটা দরকার হয় তিনি তৎপর হয়ে সিদ্ধান্ত নিতে পারেন। আরেকটা অংশ মনে করে আদিত্যনাথ অহংকারী ব্যক্তি, উদ্ধত ব্যক্তি, কোনো কম্প্রোমাইজে যেতে আগ্রহী না। তিনি যখন যা তার ইচ্ছা হয় তাই করেন। তিনি তার আশেপাশে থাকা কাউকে পাত্তা দিতে রাজি না। এই রকম ব্যক্তি যদি দেশের প্রধানমন্ত্রী হন তাহলে আন্তর্জাতিক দুনিয়াতে ভারতের ছবি নষ্ট হতে পারে, কারণ আন্তর্জাতিক দুনিয়াতে ম্যানেজ করে চলতে হয়। বিভিন্ন দেশের সঙ্গে, আলাদা আলাদা রাষ্ট্রের সঙ্গে আলাদা আলাদা প্রয়োজন অনুসারে ব্যবহার করতে হয়, যেটা তার ধাতে সয় না। ফলে আদিত্যনাথ আন্তর্জাতিক দুনিয়াতে ব্যর্থ প্রধানমন্ত্রী হতে পারেন। এইরকম বিভিন্ন মতামত বিজেপির ভেতরে, সংঘের ভেতরে এবং সার্বিকভাবে প্রচলিত রয়েছে। যাই হোক না কেন, নরেন্দ্র মোদীর ইমেজকে ব্যবহার করে যে বিজেপি আর এগোতে পারছে না, সেটা মোটামুটি ভাবে সংঘ বা বিজেপির ভেতরে অধিকাংশই এখন নিশ্চিত হয়ে গেছে। তারা এখন মনে করছে যে নেতৃত্বে পরিবর্তনটা অবশ্যম্ভাবী, এছাড়া আর কোনো রাস্তা নাই। অপারেশন সিঁদুরের পরে সিঁদুরকে কেন্দ্র করে যেভাবে নরেন্দ্র মোদীকে ট্রোল করছে বিরোধীরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, আপনারা দেখবেন, যদি ভালো করে যদি চোখ কান খোলা রেখে যদি সোশ্যাল মিডিয়ার দিকে তাকান তাহলে দেখবেন শুধুমাত্র ঘরে ঘরে সিঁদুর বন্টনের কথা বলে, বিজেপির থেকে যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে দৈনিক ভাস্করে রিপোর্টে জানানো হয়েছিল, সেইটাকে হাতিয়ার করে যেভাবে অসংখ্য মানুষ ভিডিওতে ব্যঙ্গ বিদ্রুপ করেছে এবং এক একটা ব্যঙ্গ বিদ্রুপ এত বেশি ভাইরাল হয়েছে যে দেশের এমন কোনো কোনা আছে কিনা সন্দেহ আছে যেটা বাদ রয়েছে, অর্থাৎ দেশের ঘরে ঘরে পৌঁছে গেছে। সিঁদুরের কৌটা পৌঁছাক আর না পৌঁছাক, এই সিঁদুরের ব্যাপারটা নিয়ে, অপারেশন সিঁদুর না কিন্তু বিজেপির সিঁদুরের ব্যাপারটা নিয়ে ব্যঙ্গ বিদ্রুপগুলো কিন্তু ঘরে ঘরে পৌঁছে গেছে। আর এগুলো নিয়ে মানুষ হাসি ঠাট্টা করছে এবং এক্ষেত্রে প্রধানমন্ত্রীকে জড়িয়ে দিচ্ছে, নরেন্দ্র মোদীকে জড়িয়ে দেওয়া হচ্ছে, তার ব্যক্তিগত ক্ষেত্রটাকেও এখানে টেনে নিয়ে আসা হচ্ছে। ফলে কি হয়েছে, তার যে ইমেজ, তার ইমেজটাই তো বিজেপির সম্পদ না, তার ইমেজের প্রভাব এত বেশি হয়ে গেছিল যে বিজেপি মানে মোদি হয়ে গেছিল, মোদি মানে বিজেপি হয়ে গেছিল। মোদির বাইরে বিজেপি বলতে আর কিছু আছে বলে কেউ মনে করতে পারতো না। আবার বিজেপির সবটাই মোদিতে সমাহিত হয়ে গেছে এরকমটাই মনে করত। সেই ব্যক্তিটার ইমেজটা যদি ডাউন হয় তাহলে সেই পার্টিটা তাকে কেন্দ্র করে চলবে কিভাবে? এই ভয়টা এখন বিজেপির ভেতরেও বিজেপির কর্মী এবং বিভিন্ন স্তরের নেতাদের মাথার মধ্যে চেপে বসেছে, কারণ তারা তো ক্ষমতা কেন্দ্রিক হয়ে গেছিল। তারা তো ব্যক্তি বন্দনা করতে করতে, ব্যক্তি পূজা করতে করতে ব্যক্তির পূজার মধ্যেই নিজের জীবনের সার্থকতা এটা মনে করে ফেলেছিল। তারা তো মোদি মানে সবকিছু, মোদি ছাড়া কিচ্ছুই না, এরকমটাই তাদের মানসিকতার মধ্যে ঢুকে গেছিল বা ঢুকিয়ে দেওয়া হয়েছিল। ফলে তারা এখন বুঝতে পারছে যে যদি ক্ষমতাটা যদি চলে যায়, আর মোদির বন্দনা করলেই তো ক্ষমতাশালী, মোদির জয়গান করলে, মোদির গুণগান করলেই তো সমাজের মধ্যে আর 10 জন টেনশনে পড়ে যাবে, সমীহ করতে বাধ্য হবে, মনে করবে মোদির না জানি কত কাছের লোক, না হলে এত মোদি বন্দনা কিভাবে করে। যত বেশি জোরে চিৎকার করে মোদি বন্দনা তত বেশি মোদির আপনজন। ফলে সমাজে তত বেশি শক্তিশালী, তত বেশি প্রতাপশালী, প্রভাবশালী, এই যে একটা ধারণা তৈরি হয়ে গেছিল। এখন যদি ক্ষমতাটাই যদি না থাকে, পার্টিটা যদি ক্ষমতাতেই না থাকে, পার্টিটা যদি মোদির ইমেজ ডাউনের সঙ্গে সঙ্গে তো পার্টির ইমেজও ডাউন হয়ে যায় না, পার্টিও তো সমস্যায় পড়ে যায়, পার্টিরও তো জনভিত্তি দুর্বল হয়ে যায়, নড়বড়ে হয়ে যায়, এবং নড়বড় তো হয়ে গেছেই, অনেকটা গেছে, কি অধিকাংশই নড়বড়ে হয়ে গেছে। এতটা নড়বড়ে হয়ে গেছে এখন শুধু বিরোধীদের ধাক্কা দেওয়ার অপেক্ষা মাত্র।
বিরোধীরা ধাক্কা দিতে পারছে না তাদের নেতৃত্ব গুণের দুর্বলতার কারণে শুধুমাত্র। কিন্তু সময় এমন একটা জিনিস যে সময় কখন যে কোন অভাবটা পূরণ করে দেয় তা কেউ বলতে পারে না। কখন কোন দিক থেকে, উত্তর পশ্চিম দক্ষিণ পূর্ব, কোন দিক থেকে কে উঠে এসে একটা ধাক্কা দেবে। যেমন নরেন্দ্র মোদীর মতন ব্যক্তি উঠে এসে দিল্লির ইউপিএ সরকারের কোল নলচে বলতে দেবে, তাকে পুরো ধাক্কা দিয়ে আপনার 10-11 বছরের জন্য ক্ষমতার বাইরে ফেলে দেবে, এটা কেউ কল্পনা করতে পারেনি। ঠিক তেমনি মোদীর বিরুদ্ধেও তো এরকম কোনো ব্যক্তি এসে দাঁড়িয়ে যেতে পারে যাকে কেন্দ্র করে বিরোধীরা হয়তো ঐক্যবদ্ধ হয়ে যেতে পারে, বিরোধীরা হয়তো মজবুত হয়ে যেতে পারে এবং এরপরে হয়তো দেশের রাজনীতি হয়তো নতুন পথে যাত্রা শুরু করতে পারে। ফলে সময় আর শক্তির কাছে বাদ বাকি সমস্ত কিছু অসহায়। সমস্ত কল্পনা, আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন, বিশ্বাস, বিরাট কোনো ধারণা, সমস্ত কিছু মুহূর্তে ফুৎকারে উড়ে যেতে পারে সময়ের শক্তির কাছে। কারণ সময় কি ঠিক করে রেখেছে তা কেউ জানে না। বলা হয় যে সময়ের শক্তির কাছে নাকি ভগবান নিজেও নাকি অসহায় হয়ে যান, তিনি নিজেও নাকি কোনো সিদ্ধান্ত নিতে পারেন না সময়ের শক্তির সামনে। তো এই কথাগুলো তো এখন তাদের মাথার মধ্যে ঘোরাফেরা করছে খুব বেশি করে। ফলে তাদের মধ্য থেকেই এখন দাবি উঠতে শুরু করেছে যে এখন আর মোদিজিকে দরকার নাই, মোদিজি এখন বাড়িতে যান, আরামে থাকুন। বয়স্ক অনেকটা বয়স হয়ে গেছে, এই বৃদ্ধ বয়সে আপনার এত আর পরিশ্রম তার দ্বারা সম্ভব হচ্ছে না, এত কিছু চিন্তা ভাবনা করা তার পক্ষে সম্ভব হচ্ছে না, তিনি এখন বিশ্রাম করুন, বাকি জীবনটা আরামে এসে থাকুন, এটা তারা নাকি এখন বলতে শুরু করেছে। ফলে সংঘ প্রেসারে পড়ে গেছে এবং সংঘ তো আগে থেকেই চাইছিল যে মোদির রাজত্বকাল যা হওয়ার তা হয়েছে, এখন মোদি অবসরে যাক এবং মোদির জায়গাতে কোনো অবস্থাতেই যাতে অমিত শাহ না বসতে পারেন, অন্য কাউকে সংঘ তার পছন্দ মতন, সে নীতিন গডকরি হতে পারে, রাজনাথ সিং হতে পারে, আদিত্যনাথ হতে পারে, অথবা এমন কেউ হতে পারে যাকে নিয়ে কেউ হয়তো ধারণায় পর্যন্ত করতে পারছে না, কল্পনায় পর্যন্ত করতে পারছে না, তাকে এনে দায়িত্ব দেবে। তো এই সমস্ত কিছুর মধ্যে বড় প্রশ্ন কিন্তু দেশ জুড়ে এখন এটাই যে মোদির এই যে ক্রমাগত ডাউন হয়ে যাওয়া ইমেজ, সেটা কি আদতেই বিজেপিকে আর এগিয়ে নিয়ে যেতে পারবে? আর এর চেয়েও বড় প্রশ্ন, মোদির যুগ, মোদির রাজত্বকাল সে কি সমাপ্তির পথে? অর্থাৎ ভারতবর্ষে কি নতুন আর একজন ব্যক্তি প্রধানমন্ত্রীর চেয়ারে বসবেন এবং তার নেতৃত্বে নতুন আর একটা রাজত্বকাল শুরু হবে? গণতন্ত্রে যদিও ব্যক্তির কোনো রাজত্বকাল হওয়ার কথা না, কিন্তু আমাদের দেশে দুর্ভাগ্যবশত ব্যক্তি পূজাই আমাদের দেশে জনগণের একটা রীতিতে পর্যবসিত হয়েছে। যদিও এটা গণতন্ত্রের জন্য বিপজ্জনক দিক, এই বিপজ্জনক দিকটা এখনো সবাই হয়তো ভাবতে পারছেন না। তো যাই হোক, নতুন কোনো ব্যক্তি উঠে আসবেন কি মোদির জায়গাতে বসার জন্য? প্রশ্নটা সবার জন্য, সবার কাছে হয়তো যার যার মতন করে কিছু না কিছু উত্তর থাকতে পারে। থাকলে দেবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে কোনো কার্পণ্য করবেন না, শেয়ার করতে কোনো কার্পণ্য করবেন না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষেত্রেও কার্পণ্যতা কিন্তু একেবারেই সুন্দর ব্যাপার না। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন সবাই। জয় হিন্দ, বন্দে মাতরম।